আধুনিক গানের কিংবদন্তি শিল্পী মান্না দে 2009 সালে ঢাকায় গিয়েছিলেন। তার একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। সাক্ষাৎকারটি 2009 সালের 6 মার্চ ছাপা হয়েছিল প্রথম আলোর সাময়িকীতে। সেখান থেকেই আপনাদের শোনাচ্ছি। উৎপল শুভ্র তাকে প্রশ্ন করেন। প্রথম প্রশ্নটা গান নিয়ে নয়, আপনার বয়স নিয়ে। এই যে প্রায় 90 বছর বয়সেও আপনি দেশে বিদেশে ঘুরে গান গেয়ে যাচ্ছেন, কিভাবে পারেন বলুন তো? মান্না দে বললেন, গান আমার একটা প্যাশন, গানই আমার জীবন। এই কারণেই হয়তো পারি। এই বয়সেও গান করতে পারার পেছনে আর একটা ব্যাপারও হয়তো আছে। আমি স্পোর্টসম্যান ছিলাম, কুস্তি টুস্তি করে নামও করেছিলাম। সেই জন্যে আমার শরীরটা বাঁধুনি শুরু থেকেই একটু শক্ত ছিল। আমার বাবাকেও কৃতিত্ব দেবে এই জন্য। তিনি আমাদের শিখিয়েছিলেন, শরীর ভালো রাখতে হলে শরীরের যত্ন করতে হবে। যতটুকু খাওয়া দরকার ততটুকু খাবে, সময় মতো খাবে, সময় মতো শোবে, সময় মতো এক্সারসাইজ করবে, সময় মতো কাজ করবে। জীবনের এই ডিসিপ্লিনটা আমাকে খুব সাহায্য করেছে। এই কারণেই আমি 90 বছর বয়সেও গান করতে পারছি। এখনও প্রতিদিন সকালে আমি 2 ঘন্টা রেওয়াজ করি। রেওয়াজ করতে না পারলে মনে হয় দিনটাই খারাপ গেল। এখনও কানটাকে সবসময় ভীষণ টিউন করে রাখি যে কে ভালো গাইছে এবং তাদের কাছে কিছু শেখার আছে কিনা। আমি বিশ্বাস করি যতদিন শেখা যায় শেখা উচিত। আমি এখনও শিখছি। তাকে প্রশ্ন করা হয়, এখনও শিখছেন? তা কত বছর হলো এই শিক্ষা জীবন? মান্না দে বলেন, 60 বছর। 60 বছরই আমার সঙ্গীত জীবন। লেখাপড়া ভালোভাবেই করেছিলাম, তবে গ্র্যাজুয়েট হওয়ার পর সিঙ্গার হওয়াটাকেই আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে নিই। কারণ ছিল হয়তো এটাই যে কৃষ্ণচন্দ্র দে ছিলেন আমার কাকা। কাকা বিয়ে টিয়ে করেননি, নিজের ছেলের মতো মানুষ করেছিলেন আমাদের। কাকার দৌলতে ভারতবর্ষের সেরা সেরা গাইয়ে বাজিয়ে আমাদের বাড়িতে আসতেন, পারফর্ম করতেন। বাড়িতে বসেই আমরা তাই ভারত বিখ্যাত সব শিল্পীর গান শোনার সুযোগ পেয়েছিলাম। সারেগামা পাধানিসা আমি শুনতে শুনতে নিজেই শিখেছিলাম। পড়াশোনা শেষ করার পর কাকা আমাকে শেখাতে শুরু করলেন। শিক্ষক হিসেবে কাকা ছিলেন খুব কড়া। কাকা কখনো 2টো মেডেল আর একটা কাপ পাওয়ার জন্য গান শেখাতেন না। কাকার তত্ত্বাবধানে শুরু করার পর আমি কাকার ওস্তাদ দবির খাঁ সাহেবের কাছে গান শিখলাম। এরপর কাকার হাত ধরে বোম্বেতে যাওয়ার পর ওখানে কাকা আমাকে বড় বড় ওস্তাদের কাছে দিয়ে দিলেন। এরপর পাশাপাশি ফিল্মে কাজও করতে লাগলাম। ভেতর থেকে একটা তাড়না ছিল, আমাকে সর্বভারতীয় গাইয়ে হতেই হবে। আমি শুধু বাংলা গান করতে চাই না, ভারতবর্ষে যত রকম গান বাজনা আছে আমি তা করতে চাই। আর বম্বে ছিল এমন এক জায়গা যেখানকার মূল মন্ত্র হলো সারভাইভাল অব দ্য ফিটেস্ট। নিজেই নিজেকে প্রমাণ করতে হবে। আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম। তাকে প্রশ্ন করা হয়, আপনার ঘনিষ্ঠজনদের কাছে শুনেছি আপনি নাকি এখনও নিজের সব কাজ নিজেই করেন, বাজার করা, কাপড় চোপড় কাচা পর্যন্ত। মান্না দে বললেন, হ্যাঁ, আমি আমার নিজের কাজ নিজেই করতে ভালোবাসি। আমি খুব সেলফ সাফিসিয়েন্ট। আমি অতিশয্যে বিশ্বাস করি না। আর্টিস্ট হয়েছি তাতে কি? আমি খুবই প্র্যাকটিক্যাল লোক। আমি জানি নিয়মিত রেওয়াজ না করলে আমি ভালো করে গাইতে পারবো না। আমি তাই রেওয়াজ করি। জানি না শিখলে আমি এগোতে পারবো না, আমি শিখি। কম খেলে শরীর ভালো থাকবে, আমি কম খাই। সব মিলিয়ে আমি খুব ডিসিপ্লিনড মানুষ। তাকে প্রশ্ন করা হয়, জীবনে কিছু যা পাওয়া সম্ভব, নাম, খ্যাতি, মানুষের ভালোবাসা সবই তো আপনি পেয়েছেন। এর মধ্যে নিজে সবচেয়ে বড় পাওয়া মনে করেন কোনটিকে? মান্না দে বললেন, আমার জীবনের সকলের চাইতে বড় পাওয়া আমার স্ত্রী। ও কেরালার মালাবারের মেয়ে, উচ্চ শিক্ষিত, বোম্বে ইউনিভার্সিটি থেকে ইংরেজি ভাষায় MA-তে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওকে দেখে প্রথম দর্শনে প্রেম বলতে যা বোঝায় তাই হয়েছিল আমার। এরপর আমরা একে অন্যকে জানলাম, বিয়ে করলাম। এই 55 বছরের বিবাহিত জীবনে সব সময় ওকে আমার সঙ্গী হিসেবে যেমন সেরা মনে হয়েছে, তেমনি বন্ধু হিসেবেও সেরা। যে কোনো কিছু নিয়ে আলোচনা করার জন্য ও সেরা। ও শুধু আমার স্ত্রী নয়, আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, আমার সবচেয়ে বড় সমালোচকও। তাকে প্রশ্ন করা হয়, এটা তো পুরো জীবনের পাওয়া, শুধু সঙ্গীত জীবনটা যদি আলাদা করে নিই তাহলে সবচেয়ে বড় পাওয়া মানেন কোনটিকে? মান্না দে বললেন, সেই চাওয়া পাওয়ার তো আর শেষ নেই। আমি যা হতে চেয়েছিলাম সেই সর্বভারতীয় টপ সিঙ্গার হতে গেলে গোটা কতক জিনিস দরকার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো
আমি কোন অঞ্চলের প্রতিনিধিত্ব করছি? আমি প্রতিনিধিত্ব করছি বাংলাদেশকে। বাংলাদেশের যে গান বাজনা, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুল প্রসাদের গান, বাউল, ভাটিয়ালি, এগুলো তো সর্বভারতীয় হয় না। আমার সমসাময়িক যারা ছিলেন, মোহাম্মদ রফি, মুকেশ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সবারই এমন একটা পরিমণ্ডলে জন্ম হয়েছিল যেখানে সর্বভারতীয় গান বাজনা হতো। ওরা সেখানেই জন্মেছিলেন বলে ওদের একটা অ্যাডভান্টেজ ছিল। একটা বাঙালির ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটা খুব মুশকিল ছিল। তা সত্ত্বেও আমি সহজে হার মেনে নিইনি। ভালো ভালো ওস্তাদের কাছে শিখেছি। এ কারণেই আমি একটু অন্যভাবেও গাইতে চেয়েছি। আমার যে গায়কী, তাতে সবসময় একটা ক্লাসিক্যাল বেস থাকতো। বাংলা গানেও আমি এইসব ইন্ট্রোডিউসড করেছি। সুখের কথা, আমার বাঙালি শ্রোতারা সেটি দুহাত ভরে গ্রহণ করেছে। বাংলা ভাষাকে আমি যত শক্তই গান করি ভাষাতে, সেই গানগুলো পপুলার হতো ও লোকে গ্রহণ করতো। তবে এটা হিন্দি ফিল্ডে হয়নি, কারণ হিন্দি ফিল্ডে আই ওয়াজ অ্যান আউটসাইডার। একজন বাঙালি যে হিন্দি বা উর্দু গান গাইছে, সেখানে যাদের এটি নিজেদের ভাষা, তারা অনেকটাই এগিয়ে ছিল। যেমন রফি ছিলেন পাঞ্জাবি, হিন্দি উর্দু ওর স্বাভাবিকভাবেই আসতো। আমি সেটা মেনে নিয়েছিলাম, কারণ রফির মতো গাইয়ে ভারতবর্ষে হয়নি। আমি বলছি লাইট মিউজিকের কথা, এতে রফির মতো সিঙ্গার হয়নি। আমি তাই মেনে নিয়েছিলাম। রফির সঙ্গে প্রতিযোগিতায় নামলে আমি হয়তো কিছুটা এগোতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত পারবো না। এই কারণেই বললাম আমি মেনে নিই। যেমন কিশোর কুমার, ও যদিও বাঙালি, গাঙ্গুলি পদবী, তবে ওর জন্ম মধ্যপ্রদেশে। সেখানে ওদের কথাবার্তা চলতো হিন্দিতে। ওই একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল সে। তারপর ছিল কিশোরের ওই গলা, অদ্ভুত রকমের একটা গলা ভগবান তাকে দিয়েছিলেন। অত বিউটিফুল ভয়েস খুব কম এসেছে। কিশোর, রফি, বাংলা গানে হেমন্ত, ওদের যে ঈশ্বরদত্ত অপূর্ব গলা ছিল, আমি তা পাইনি। আমার গলার মধ্যে অত আকর্ষণীয় কিছু ছিল না। কিশোরের গলা শুনলেই যেমন মনে হতো হোয়াট এ ভয়েস। হেমন্তবাবুর অত মিষ্টি ভয়েস, আর রফি, ওর গায়কী, গান করার ঢং, ওটা ছিল দারুণ। এই কারণেই নিজের জায়গা করে নেওয়ার জন্য আমাকে ক্লাসিকের দিকে ঝুঁকতে হয়েছিল। ভারতবর্ষে যে ক্লাসিক্যাল গান বাজনা, সেটি ভালোভাবে রপ্ত করে আমি ওদের সঙ্গে কম্পিট করতে গিয়েছিলাম। যাওয়ার পর যা দেখলাম, আমার জন্য মিউজিক ডিরেক্টররা যে গান তৈরি করতেন, সে গান আমিই গাইতাম, অন্য কাউকে দিয়ে গাওয়ানো যেত না। এবার তাকে প্রশ্ন করা হয়, যে কোনো শিল্পীর জন্য নিজের ভাষার গান দিয়ে শুরু করাটাই তো স্বাভাবিক, কিন্তু আপনি বাংলা গান করলেন অনেক পরে, বম্বেতে প্রতিষ্ঠিত হওয়ার পরে, এটা কেন? মান্না দে বললেন, আমার প্রথম বাংলা গান রেকর্ড করার ঘটনাটা খুব মজার। আমি আর লতা অমর ভূপালী বলে একটা ছবির গান করছিলাম। ওই ছবিতে আমি আর লতা যখন গান রেকর্ড করছি, লতা আমাকে বলল, মান্নাদা, আমি বাংলা গানের রেকর্ড বের করতে চাই। লতার জন্য গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা দুটো গান আমি সুর করে লতাকে শেখালাম। এরপর রেকর্ডিংয়ের জন্য তৈরি করলাম, কিন্তু জানি না কেন লতা গাইতে পারল না, অথবা গাইল না। তো আমি গেয়ে দিলাম ওই দুটি গান, কত দূরে আর নিয়ে যাবে বলো, এবং হায় হায় গো রাত যায় গো। ওই দুটি গান শুরুতে যেমন সাড়া না ফেললেও পরে দারুণ হিট হলো। এটাই বাংলা গানে আমার প্রথম পদার্পণ। ওই দুটো গান ভালো চলার পর HMV আমাকে বলল প্রত্যেক বছর পুজোয় রেকর্ডিং করতে হবে। আর তখন আমি যে গানেই সুর করি, দেখি তা হিট হয়ে যায়। আমি ভেবে দেখলাম আমার সুর করার ধারাটা গতানুগতিক যেটা চলছিল তার চেয়ে আলাদা, এবং সেটিই পাবলিক খুব পছন্দ করছে। আমি সর্বভারতীয় একটা টাচ দিয়ে শুরু করলাম। লোকেও দেখলো, আরে এর সুরটা বা গায়কিটা তো আলাদা। এই যে অন্যরকম একটা দিক যোগ করা, এটা আমি জেনে বুঝেই করেছিলাম। কারণ হেমন্তবাবুর অমন সুন্দর গলা, ভাষাটা এমন সুন্দর বললেন তিনি, এবং মিষ্টি মিষ্টি গান করেন। আমি দেখলাম এই ধারায় আমি তার সঙ্গে কম্পিট করতে পারবো না। আমাকে যেটা করতে হবে, সর্বভারতীয় সাংগীতিক রূপটাকে এনে গানটাকে পরের ধাপে নিতে হবে। সেটা করেই আমি সফল হলাম। এবার তাকে প্রশ্ন করা হয়, আমার প্রশ্ন ছিল, শুরুটা কি নিজের ভাষার গান দিয়ে হওয়াটাই স্বাভাবিক ছিল না? মান্না দে বললেন, না, আমি কখনোই বাংলা গানের শিল্পী হতে চাইনি। আমার মনে আছে
শচীন কর্তা অর্থাৎ শচীনদেব বর্মন আসতেন কাকার কাছে গান শিখতে। উনি বহুদিন কাকার কাছে গান শিখেছেন। শচীন কর্তার গান শুনে ভালো লাগতো, কেমন অন্যরকম গান করতেন। কথার উচ্চারণগুলো নাকে নাকে, আমার খুব পছন্দ হতো। ওগুলো নকল করে করে আমি কলেজে গাইতাম। তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে, নিশীথে যাইও ফুলো বনে। তবে তখন আমার সর্বভারতীয় শিল্পী হওয়ার লক্ষ্য। কাকা সব কিছু গাইতেন, ঠুমরি, ধ্রুপদ, খেয়াল, গজল, নাথ, কীর্তন। আমাদেরও কাকা সেইভাবেই তৈরি করেছিলেন যে একটা ধ্রুপদ গাইতে হবে তোমাকে, খেয়াল গাইতে হলে খেয়ালই গাইতে হবে, বাংলা মডার্ন গাইতে হলে গাইতে হবে। তাকে প্রশ্ন করা হয়, আপনার সমসাময়িক বা আগে পরে বাংলা গানের যেসব শিল্পী ছিলেন, যেমন সতীনাথ। মান্না দে বললেন, না না না, সতীনাথ এদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এদের গানের ব্যাপারেও না। এরা পপুলার আর্টিস্ট ছিলেন, পপুলার থাকতে দিন। তবে গান করার যে জায়গাটা, সেখান থেকে আমি এদের মোটেই পছন্দ করি না। আমি পছন্দ করতাম হেমন্তবাবুর গান। এত সাদাসিধে গান করতেন, আর এমন মিষ্টি গান, যেন লোকেদের কাছে আস্তে করে গানটা তুলে দিতেন তিনি, আর লোকেরাও দুহাত বাড়িয়ে তা লুফে নিত। তাকে প্রশ্ন করা হয়, হিন্দি বাংলা সব মিলিয়ে আপনার সবচেয়ে প্রিয় শিল্পীকে? মান্না দে বললেন, মোহাম্মদ রফি আর লতা মঙ্গেশকর। আমি তো বলবো গানের জগতে মোহাম্মদ রফির থেকে বেটার সিঙ্গার হয়নি। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি লতার মতো আর্টিস্ট আর জন্মাবে না। লতা মঙ্গেশকর যেভাবে গান করে গেছেন, তাতে তিনি নিজেই একটা ইনস্টিটিউশন। কিভাবে ভালো গাইতে হয়, বাকি সিঙ্গারদের একটা গাইডলাইনও দিয়ে গেছেন লতা। লতার আগে কত গাইয়েছিলেন, জোহরাবাই, আম্বেলেওয়ালি, আমিন ভাই কর্ণাটকী, পারুল ঘোষ, নূরজাহান, শামসাদ বেগম, গীতা দত্ত। লতা আসার পর সবাই হারিয়ে গেলেন। লতার মতো গাইয়ে আহা, ওই যে বললাম, লতা হচ্ছেন গানের একটা টোটাল ইনস্টিটিউশন। আমার যেটা মনে হয়, শিখে কেউ লতা মঙ্গেশকর হতে পারে না। এটা ভগবানের অদ্ভুত রকম একটা আশীর্বাদ তার ওপরে। নইলে কি করে একটা মারাঠি মেয়ে এভাবে গান করতে পারে? তাকে প্রশ্ন করা হয়, আপনি যতই সর্বভারতীয় শিল্পী হয়ে থাকুন, হিন্দি, মারাঠি, গুজরাটি গান গেয়ে থাকুন না কেন, বাংলাদেশে কিন্তু আমরা আপনাকে বাংলা গান দিয়েই চিনি। তার চেয়ে বেশি চিনি রোমান্টিক গান দিয়ে। আমাদের কয়েক প্রজন্মের তারুণ্য যৌবন তো মান্না দেময়। প্রেমে পড়লেও মান্না দে, প্রেমে ব্যর্থ হলেও তাই। গানগুলোকেও অনেকে আপনার কথা বলেই ধরে নেয়। আপনি হয়তো গাইছেন, ও কেন এত সুন্দরী হলো, লোকে আপনাকে জিজ্ঞেস করছে, এই ওটা কে, অথচ গানটা তো আপনি লেখেননি। মান্না দে বললেন, খুব সত্যি কথা, সবসময় এটাই হয়। একটা গান গাইলে, কিয়া গানা গায়া মান্না দে, আরে মান্না দে কে, কিয়া গায়া? গানটা যদি কেউ না লিখতো, যদি ওইভাবে সুর না হতো, তো মান্না দে কি গাইতো? আমার ওসব গানের জন্য আমি কৃতিত্ব দিই পুলক বন্দ্যোপাধ্যায়কে। ও যেভাবে গান লিখেছে, এ তো রাগ নয়, এ যে অভিমান, এ শুধু তোমার কাছে পাওয়ার ছল ভরা গান। যখন এইভাবে কথা লেখা হয়, তখন সেটিকে সুর করতে বসলে তা বুকের ভেতর থেকে উঠে আসে। আমি এই গানটার সুর করেছি একটু ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড রেখে। এটাই আমার গানের সবচেয়ে আকর্ষণীয় দিক। সব গানের পেছনে একটু ক্লাসিক্যাল কিছু থাকবেই। তাকে প্রশ্ন করা হয়, আমার যেমন আপনার অনেক গানই গুনগুন করে গান করি, আপনি নিজে সবচেয়ে বেশি গুনগুন করেন কোন গান? মান্না দে বললেন, রবীন্দ্রসঙ্গীত, শুধুই রবীন্দ্রসঙ্গীত। তাকে প্রশ্ন করা হয়, আপনার আত্মজীবনীতে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যা লিখেছেন, সেটি আমার খুব পছন্দ হয়েছে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে ওই গেল গেল রব তোলার সংকীর্ণতা না থাকলে এটি আরও বেশি গণমানুষের গান হতে পারত। মান্না দে বললেন, খুব সত্যি কথা, ওরা এই যে রবীন্দ্রসঙ্গীতকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ধরে রেখেছেন না, ধরে রেখে খুব অন্যায় করেছেন। আরে বাবা, এটা কেমন নিয়ম যে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে ওরকম গলা চেপে চেপে গাইতে হবে? কেন? বাংলা ভাষায় লেখা গান, আমরা লেখাপড়া শিখেছি, গান বাজনা শিখেছি, নোটেশন পড়তে পারি। রবীন্দ্রনাথ যেভাবে অসাধারণ সুন্দর সুর করেছিলেন, সেভাবে গাইতে পারি। তাহলে এভাবেই গাইতে হবে, নিয়ম কেন? স্বপনে দোহে ছিনু কি মোহে, জাগার বেলা হলো, প্রচলিত রামের দিক ঢঙে গেয়ে, এটা এইভাবে গাইতে হবে কেন?
ওই যে ঝড়ের মেঘের কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচলখানি দোলে। এটা কেন, গলা চেপে কেন? ওই যে ঝড়ের, আরে ননসেন্স, ঝড় কি ওইভাবে আসে? গলা ছেড়ে গাইতে হবে। হা হা হা, বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচলখানি দোলে। কি লিখেছেন? রবীন্দ্রনাথের কল্পনার পাখায় উড়ে যাওয়ার যে ক্ষমতা, আর সেটিকে তিনি যেভাবে কথা আর সুরের মেলবন্ধন দিয়ে ব্যক্ত করেছেন, আমি এমন জিনিয়াস আর দেখিনি। আমি এত লোকের গান শুনেছি, এত গান বাজনা শুনেছি, গান নিয়ে এত লেখাপড়া করেছি, রবীন্দ্রনাথের ধারে কাছে ঘেঁষতে পারে এমন কারো দেখা আমি পাইনি। কি গানের কথা! কি করে লিখে গেছেন প্রেমের গান ওই রকম, তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণিক তরে আজি। আহা হা হা, আহা কি কথা! হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে। আহা হা, কি কথা! আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই রবীন্দ্রনাথের গানের কথা উঠলে। আমি বাড়িতে বসে সবসময় রবীন্দ্রসঙ্গীত গাই, আমার বউকে শেখাই, দুজনে একসঙ্গে গাই।